আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আমি মামুন। ভৌতিক, হরর এবং অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি কালেক্ট করেছি আমার দুঃসম্পর্কের দাদার থেকে। ঘটনাটি ৮০ থেকে ৮৫, ১৯০০। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দাদার থেকে যেভাবে ঘটনাটি আমি শুনেছি ঠিক সেভাবে আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করছি। সময়কাল ছিল ১৯৮০ থেকে ৮৫-এর মধ্যবর্তী সময়। আমাদের গ্রামে আগে তেমন ডাক্তার পাওয়া যেত না, আর যারা থাকতো তারা কখনো ফার্মেসিতে বসে থাকতে পারতো না। তাদেরকে বিভিন্ন গায়ে বা বিভিন্ন বাড়িতে যেতে হতো। আর আগের যারা ডাক্তার ছিল তাদেরকে বলা হতো ডাক্তারবাবু। আমার সেই দুঃসম্পর্কের দাদা ছিল সেই ডাক্তারবাবুর পিএ। আমরা এখনকার ভাষায় পিএ বলি, তখনকার হচ্ছে সহকারী একটা বলতো আর কি। তো সে ওই ফার্মেসিটা দেখাশোনা করতো, আর ডাক্তারবাবু বিভিন্ন রোগী দেখে বেড়াতো। একদিন তারা দুজনেই যখন ফার্মেসিতে বসেছিল, হঠাৎ সন্ধ্যার সময় ডাক্তারবাবুর কাছে একটা কল আসে। ডাক্তারবাবুর কাছে কল আসতেই লোকটি বলল যে, ডাক্তারবাবু, আমার ছেলেটির ভীষণ জ্বর এসেছে, সে রীতিমতো কাঁপতেছে, আপনি একটু তাড়াতাড়ি এসে আমার বাচ্চাটাকে দেখে যাবেন। তখন ডাক্তারবাবু বললেন যে, শীতের দিন, সন্ধ্যা হয়ে এসেছে, এখন তো যাওয়াটা সম্ভব না। তখন ওই লোকটি এমনভাবে তাকে রিকোয়েস্ট করতে লাগলো, ডাক্তারবাবু আর না করতে পারল না। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এটা বলে সে দোকান থেকে বের হয়ে আমার দাদাকে বলল যে, আমার দাদার নাম ছিল রাজন। আমার দাদাকে বলল, রাজন, তুমি এটা বন্ধ করে দিয়ে ফার্মেসি তুমি বাসায় চলে যেও, আমার আসতে দেরি হবে। তখন আমার দাদা বলল, জি আচ্ছা। ডাক্তারবাবু এই কথা বলেই সে সামনে গিয়ে একটা রিক্সা নিল। আগেরকার ডাক্তারের এখনকার মতো গাড়ি বা মোটর সাইকেল ছিল না, হয়তো বা তারা সাইকেল দিয়ে চলাফেরা করতো বা তারা রিক্সা দিয়ে চলাফেরা করতো। তো সে একটা রিক্সা নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে সে বাড়ির কাছে যেতেই অনেকটা পথ বাকি থাকে, কুয়াশার জন্য তেমন পথঘাট দেখা যাচ্ছিল না। এমন একটা রাস্তার কাছে গিয়ে রিক্সাটা থামায় যে সে আর যেতে পারবে না এটা বলছিল। তখন ডাক্তারবাবু কি করবে, নিরুপায় হয়ে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে সে সোজা নিজের আনমনে হাঁটতে থাকে। বলে রাখা ভালো, তখন খুব শীতের দিন ছিল। ঘন কুয়াশার মাঝে ডাক্তারবাবুর হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল। এরই মাঝে সে ঘন কুয়াশার মাঝে দেখতে পাচ্ছে তার সামনে দুটি রাস্তা, তবে সে কোন দিক দিয়ে যাবে কিছুই বুঝতে পারছিল না। তার যাওয়ার কথা ছিল ডান দিকে, তবে সে ভুলবশত বাদিকে চলে যায়। আর তার এই ভুলবশত বাদিকে যাওয়াটাই সেই রাত্রে তার জন্য অনেকটাই ভয়াবহ হয়ে পড়েছিল। সে যখন বাদিকে রাস্তা দিয়ে কিছুটা সামনে এগোতে লাগে, তখনই তার কানে তীব্র কোনো কান্নার আওয়াজ ভেসে আসে। সে কান্নার আওয়াজটা ছিল কোনো এক মেয়ের। সে চারদিকেই সে মেয়েটাকে খোঁজার চেষ্টা করছিল যে এত রাতে এখানে কে কান্না করছে, তবে ঘন কুয়াশার জন্য কোনো কিছুই সে দেখতে পাচ্ছিল না। সে যখন আরেকটু সামনে যেতে লাগলো, তখনই সে দেখতে পেল তার সামনে একটি কালো কুকুর। সে কুকুরটি তাকে দেখেই রীতিমতো ভৌ ভৌ করতে লাগলো। সে
প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ করে কালো কুকুরটা তাকে দেখে কেমন যেন করতে লাগলো। কুকুরটা তার সামনে এসে বারবার তার উপরে উঠতে চাইতেছিল, তার পায়ে কখনো বা লাফ দিয়ে তার হাতে থাবা দিতে চাইতেছিল। সে রীতিমতো কুকুরটাকে একটা লাঠির ধারায় ধাওয়া দিয়ে কুকুরটাকে ওইখান থেকে সরিয়ে দেয়। দিয়ে সে ভীতু মন নিয়ে আবারও সামনে এগোতে লাগে। সামনে যেতে যেতেই সে আবারও সেই কান্নার আওয়াজটা ভীষণ তীব্রভাবে তার কানে বাজতে লাগে। সে সামনে তাকাতেই দেখে কে যেন একটা সামনে কি নিয়ে বসে কান্না করছে। সে যখন সামনে গিয়ে দেখার চেষ্টা করলো, সে দেখতে পেল যে একটি মেয়ে তার কি যেন সাদা কাপড়ে সামনে রেখে সে মেয়েটি ভীষণ জোরে জোরে কান্না করছিল। সে সামনে গিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল যে কি হয়েছে তোমার, এত রাতে তুমি কেন কান্না করছো, কি সমস্যা আমাকে বলো। তখন মেয়েটি মাথা উঁচু করে এলোমেলো চুলে কান্না কান্না কণ্ঠে বলতে লাগলো যে ডাক্তার সাহেব, আমার ভাইটা আগুনে পুড়ে মারা গেছে। আমার ভাইটাকে নেওয়ার মতো কাউকে আমি পাচ্ছি না। আপনি কি আমার ভাইটাকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন? তখন ডাক্তার সাহেব বলল যে আচ্ছা, ওই লাশের উপর থেকে কাপড়টা সরাও তো দেখি। তখন মেয়ে লাশের উপর থেকে কাপড়টা সরাতেই সে পুরো স্তব্ধ হয়ে যায়। ভয়ে তার পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে যায়। সে দেখতে পেল যে সে ছেলেটা এত বিভৎসভাবে পড়েছে, তার কোনো কিছুই আর আস্ত নেই। শরীরের চামড়া গোশ সব কিছু পুড়ে ছাই হবার মতো ছিল। খসে খসে রসগুলো তার শরীর থেকে বেয়ে মাটিতে গড়িয়ে পড়ছিল। ডাক্তার সাহেব তো রীতিমতো ভয় পেয়ে যায়। সে বলল তাড়াতাড়ি কাপড়টা দিয়ে তাকে ঢাকো। কাপড়টা দিয়ে ঢাকতেই সে খেয়াল করতে পারলো যে ছেলেটার পুড়ে গেছে, সেই ছেলেটার একটা পায়ের নিচের অংশটুকু নেই। সে মনে মনে ভাবতে লাগলো যে কি হয়েছে, সে পাটা কি পুড়ে গিয়ে ওইখান থেকে আলাদা হয়ে গেল। তখন মেয়েটা রীতিমতো তার পায়ে এসে ধরে বলল ডাক্তার সাহেব, আমার ভাইকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন, আমি কাউকেই পাচ্ছি না। তখন ডাক্তার সাহেব ভয়ে সেই মেয়েটাকে তার পা থেকে ছিটকে দূরে সরিয়ে দিয়ে সে সোজা জোরে জোরে হাঁটতে লাগলো। সে একটা পর্যায়ে সামনে যেতেই একটা উঁচু রাস্তা দেখতে পেল। তবে সেই ভয়ের কারণে সে হাঁটতে পারছিল না, তার শরীরে কোনো জোর পাচ্ছিল না। সে কিভাবে সামনে এগিয়ে যাবে বুঝতে পারছিল না। মনে হচ্ছিল কে যেন তার পিছন থেকে পা শক্ত করে ধরে রেখেছে। সে কোনো মতে সে উঁচু রাস্তাটা পার হয়ে যখন আবার ঢাল দিকে নামতে যাবে, তখনই সে অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করতে পারে। সে তাকিয়ে দেখে যে একটা কাটা পাও বা ছেঁড়া পা তার দিকে এগিয়ে আসছে। পাটা স্বাভাবিকভাবে তার দিকে এগিয়ে আসছিল না, পাটা উল্টোভাবে তার দিকে এগিয়ে আসছিল। সে কি করবে কিছুই বুঝতে উঠে না পেরে সে সোজা দৌড় দিতে চাইল, তবে তার শরীরে কোনো জোর ছিল না। তাই সে ওইখানেই থমকে দাঁড়িয়ে যায়। এমন মনে হচ্ছিল যে মাটিগুলো তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, পাগুলো উঠানোর মতো শক্তি পাচ্ছিল না। এরই মধ্যে তার মনে হলো যে একটু আগে যে লাশটা তিনি দেখলেন, সেই লাশটাতে একটি পায়ের অংশ ছিল না। তবে কি আমার সাথে কোনো খারাপ কিছু ঘটতে যাচ্ছে? আজকের রাতটা কি আমার জন্য কোনো ভয়াবহ রাত হবে? এটা ভাবতে ভাবতে ডাক্তারবাবু
সে মনে মনে তাদের ধর্মের কিছু পাঠ করতে লাগলেন। বলে রাখা ভালো, ডাক্তারবাবু ছিলেন খ্রিস্টান। তো সে তাদের ধর্মের কিছু পড়তে লাগলেন। পড়তে পড়তে সে এক পর্যায়ে শরীরে কেমন যেন একটা এনার্জি ফিল করলেন। সে তখনই সোজা হাঁটতে লাগলেন, তার শরীরের পুরো গতি দিয়ে সে হাঁটতে লাগলেন। তখন সে ডানে বায়ে দেখতে লাগলেন যে সে পাটা তার পিছু কোনোভাবেই ছাড়ছিল না। সে রীতিমতো কোনো কিছু বুঝে উঠতে না পেরে সে সেইখান থেকে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা জায়গায় গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য থেমে দাঁড়ায়। এরই মধ্যে সে সামনে দেখতে পায় যে তার দোকানের কর্মচারী, মানে আমার সেই দাদাকে। সে দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায়। ডাক্তারবাবু বলল, আরে রাজন, তুমি এখানে কি করছো এত রাতে? তোমাকে না বাড়িতে যেতে বললাম? তখন আমার দাদা বলতে লাগলো যে, স্যার, আসলে আমি বাড়িতে না গিয়ে এই পথ দিয়ে আসলাম। যদি আপনার সাথে দেখা হয়ে যায় আর আপনাকে যদি আমি আমার সাথে করে বাসায় নিয়ে যাই তাহলে তো খারাপ হয় না, একসাথেই বাড়িতে গেলাম। তখন বলল ডাক্তার সাহেব যে, আমি এখনো তো সেই রোগীকে দেখতেই যেতে পারিনি। তখন রাজন বলল, আমি সেই রোগীর বাড়ি চিনি, চলুন আমার সাথে। এটা বলতেই সে রাজনের সাথে হাঁটতে লাগলো ডাক্তারবাবু। তারা কত না গপসপ করতে করতে সেই রোগীর বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে গিয়ে বাড়ির সামনে গিয়ে আমার দাদা বলল যে, ডাক্তারবাবু, এই যে দোকানের চাবিটা রাখুন, আমি বাড়িতে চলে যাচ্ছি। আপনি যান, আপনি আস্তে ধীরে আসুন, কারণ আপনার দেখতে সময় লাগবে, আমার বাড়িতে যেতে হবে, একটু কাজ আছে। তখন ডাক্তারবাবু বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এটা বলে আমার দাদাকে বিদায় দিল। সে সেই দিনের মতো ওই বিপদের হাত থেকে বেঁচে ফিরল। রোগী দেখে সে বাড়িতে চলে যায়। তার রীতিমতো জ্বর চলে আসছিল সেদিন। এই জ্বর নিয়েও পরের দিন সে ফার্মেসিতে যায়। ফার্মেসিতে গিয়েই সে দেখতে পেল যে রাজন দোকানে চলে এসেছে। সে বলতে লাগলো যে, এই রাজন, চাবিটা নাও, চাবিটা রাখো, কালকে রাতে তো আমাকে দিয়ে গিয়েছিল। তখন আমার দাদা, মানে রাজন, বলল যে, কই স্যার, এটা তো দোকানের ডুপ্লিকেট চাবি, আমার কাছে তো আমার চাবি আছে, আপনি এই চাবি কোথায় পেলেন? তখন ডাক্তারবাবু বলল, আরে তুমি না আমাকে রাতে দিলা। তখন বলল যে, ডাক্তার সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার সাথে আমার কখন রাতে দেখা হলো? আমি তো সোজা ফার্মেসি অফ করে দিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। এই বলা আর গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়া ডাক্তার সাহেব ভাবতে লাগলেন যে, তবে রাতে আমাকে কে ওই বিপদ থেকে বাঁচিয়েছিলেন? সে কে ছিলেন যে আমাকে ওই রোগীর বাড়ি অবধি পৌঁছে দিয়েছিলেন? সে ভাবতে লাগলো। তখনই আমার দাদা জিজ্ঞাসা করলো যে, ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? একটু আমাকে খুলে বলুন। তখন ডাক্তারবাবু আমার দাদাকে সব কিছু খুলে বলে। তখন আমার দাদা বলল যে, হয়তোবা আপনি ভালো কোনো কাজ করেছেন, তার জন্য অন্য কোনো অবয়ব আপনাকে সহযোগিতা করেছে, আপনাকে সেই ডাইনির হাত থেকে আপনাকে বাঁচিয়েছে। তখনকার মানুষ বিভিন্ন অবয়ব বা প্যারানর্মাল বিষয়গুলোকে বিভিন্ন নামে রাখত। আসলে আমরা হয়তোবা অনেকেই অনেক কিছু জানি না, দেখিনি বা বুঝতে পারি না এইসব বিষয়ে। প্রিয় লিসেনার্স, আমি সবসময় একটা কথা বলে থাকি যে, আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া, আপনার ফ্যামিলির সাথে এবং পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া জীবনে ভৌতিক ঘটনা যদি থেকে থাকে, অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের সাথে শেয়ার করার নিয়মটা হচ্ছে, আমাদের ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে,
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনোভাবে আমাদেরকে আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন। আর বিশ্বাস করা না করা আপনার মাঝে। আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভৌতিক ঘটনাগুলি কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দিই, আমাদের অনেকটাই কষ্ট হয়। আর সেই কষ্টটার ফল যদি আপনাদের কাছ থেকে না পাই, অনেকটাই খারাপ লাগে, কষ্ট পাই মনে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, আমাদেরকে উৎসাহ দিতে পারেন আরও নিত্য নতুন ভৌতিক ঘটনা আপনাদের মাঝে আনার জন্য। আশা করছি আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমাদের এই চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি কেমন লাগে। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিসেনার্স। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।